28 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে প্রকাশিত হবে ভোটার তালিকা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। পরে যাচাই প্রক্রিয়ার ভিত্তিতে ধাপে ধাপে তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। শীর্ষ আদালতের নির্দেশ, রাজ্যে এসআইআর এর কাজ শুরু করে দিয়েছে বিচার বিভাগ। এরই মাঝে মঙ্গলবার বিশেষ শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী 28 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে ভোটার তালিকা প্রকাশ করা হবে। নথি যাচাই প্রক্রিয়া চলছে, তাই 28 ফেব্রুয়ারির পর ধাপে ধাপে প্রকাশ করা হবে ভোটার তালিকা। শীর্ষ আদালতের নির্দেশ, যাদের নাম সাপ্লিমেন্টারি তালিকায় থাকবে তারা চূড়ান্ত ভোটার তালিকার অন্তর্ভুক্ত হবেন। 14 তারিখ পর্যন্ত যে যত ডকুমেন্ট সাবমিট করেছে ইয়ারোদের কাছে আছে, সেই ইয়ারোরা সেই ডকুমেন্ট সমস্ত প্লেস করে তাদের যা বক্তব্য আছে তারা সেটা প্রিসাইডিং অফিসার মানে জজেদের কাছে সেগুলো দেবে এবং সেই অনুযায়ী তারপর তারা ডিসাইড করবে। 28 তারিখে প্রথম ফাইনাল লিস্ট বেরোবে, কিন্তু তারপরও কন্টিনিউয়াসলি সাপ্লিমেন্টারি লিস্ট বেরোতে থাকবে। এদিন শুনানির শুরুতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানান, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রিপোর্ট দিয়েছেন, প্রায় 80 লক্ষ কেসের নথি যাচাই বাকি রয়েছে। একজন জুডিশিয়াল অফিসার যদি প্রতিদিন 250টি কেসের নিষ্পত্তি করেন তাহলেও 80 দিন সময় লেগে যাবে। তাই ঝাড়খণ্ড এবং ওড়িশার অবসরপ্রাপ্ত বিচারকদের এই প্রক্রিয়ায় যুক্ত করার আবেদন করছি। মামলাকারী আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তখন বলেন, ভিন রাজ্যের বিচারকদের তো ভাষার সমস্যা থাকবে। তখন প্রধান বিচারপতি জানান, পড়শি রাজ্যের বিচারকরা সংস্কৃতি বুঝতে পারবেন, আমাদের কোনো উপায় নেই। এরপরেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয়, পশ্চিমবঙ্গের সিনিয়র এবং জুনিয়র ডিভিশনে সিভিল জজদেরও নিয়োগ করা যাবে। 3 বছরের অভিজ্ঞতা থাকলেই নিয়োগ করা যেতে পারে। প্রয়োজনে ওড়িশা এবং ঝাড়খণ্ডের প্রধান বিচারপতির সঙ্গে যোগাযোগ করতে পারেন হাইকোর্টের প্রধান বিচারপতি। সেখানকার কর্মরত এবং অবসরপ্রাপ্ত বিচারকদের এসআইআর এর কাজে ব্যবহার করা যাবে। নির্বাচন কমিশন এই অফিসারদের যাবতীয় খরচের ব্যবস্থা করবে। ওড়িশা এবং ঝাড়খণ্ডের প্রধান বিচারপতিরা সংবেদনশীলতার সঙ্গে এই আবেদন খতিয়ে দেখবেন। 250 জন জুডিশিয়াল অফিসারকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। এই 250 জন জুডিশিয়াল অফিসারের দিয়ে পুরো কাজটা করতে গেলে প্রচুর সময় লাগবে। তাই জন্য কলকাতা হাইকোর্ট অর্ডারটা অ্যাডিশন করেছে। সিনিয়র ডিভিশন এবং জুনিয়র ডিভিশন জজেদের মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করতে পারবে। যদি মনে করে কোথাও, তাহলে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা স্টেট, এই দুটো স্টেট থেকে রিটায়ার্ড যে জাজেরা আছে তাদের রিকুইজিশন করতে পারে। হাইকোর্টের চিফ জাস্টিসকে বলেছে নেসেসারি অর্ডার ইস্যু করতে। নিউজ 18 বাংলা। বাংলায় এসআইআর এর বিচারে বিচার বিভাগ, এতে কি চাপে পড়ে গিয়ে পাল্টা চাপের কৌশলে বিজেপি? তাই কি কখনো তাদের নিশানায় আইএএস অফিসাররা, কখনো কমিশন, কখনো আবার চাঞ্চল্যকর অভিযোগের সরব? আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তোলার সঙ্গে সঙ্গে এটাও মনে রাখতে হবে যে যারা এখানে আইএএস আইপিএস অফিসার ছিলেন, যারা ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ ছিলেন, তাদেরও একটা নৈতিক দায়িত্ব এবং দায়বদ্ধতা আছে। শ্রমিক ভট্টাচার্য হারবেন তো মশাই, আপনারা নাচতে না জানলে উঠোন বাঁকা, যেটাতেই আপনারা ভোট করুন। বিজেপি গুহারান হারতে চলেছে, রাষ্ট্রসংঘ থেকে সেনা নিয়ে আসুন। ভোটের আগে বাংলায় এসআইআর চেয়ে সব থেকে বেশি সুর চড়ায় বিজেপি। এখন সেই বিজেপির নিশানায় কমিশন। অনেকেই মনে করছেন, বাংলার এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের একের পর এক নির্দেশে চাপে পড়ে গেছে পদ্ম শিবির, তাই এখন তাদের পাল্টা চাপের কৌশল। পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজের দায়িত্ব বিচার বিভাগকে দিয়েছে সুপ্রিম কোর্ট। এও জানিয়ে দিয়েছে বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত। এতেই কি চাপে বিজেপি? তাই কি পাল্টা চাপের কৌশল হিসেবে তাদের নিশানায় নির্বাচন কমিশন? জ্ঞানেশ কুমার সাহেবের কলকাতায় আসার প্রয়োজন আছে। তিনি নিজে আসুন, তিনি এসে মুর্শিদাবাদ দেখুন, ডোমকল দেখুন, তিনি এসে দক্ষিণ 24 পরগনা দেখুন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে এ রাজ্যে এসআইআর সংগঠিত হচ্ছে বা এসআইআর কে এক্সিকিউট করা হচ্ছে, এটা চাক্ষুষ দেখবার জন্য অন্তত তিনি একবারের জন্য আসুন এখানে। শ্রমিক ভট্টাচার্যের এই স্টেটমেন্ট হচ্ছে বিরোধীরা যে অভিযোগ করেছে সেটাকে অ্যাটেস্টেড করা যে নির্বাচন কমিশন বিজেপির চাকর বাকর। শ্রমিক ভট্টাচার্য বলে দিচ্ছেন নির্বাচন কমিশনারকে আসতে হবে, জ্ঞানেশ কুমারকে। মালিক হুকুম দেবে, চাকর সেই জায়গায় ঘুরবে। কখনো নিশানায় কমিশন, কখনো রাজ্যের আইএএস অফিসাররা।
আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তোলার সঙ্গে সঙ্গে এটাও মনে রাখতে হবে যে যারা এখানে আইএস আইপিএস অফিসার ছিলেন, যারা ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ ছিলেন, তাদেরও একটা নৈতিক দায়িত্ব এবং দায়বদ্ধতা আছে। অসহযোগিতা কিংবা কোনো একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি হতে পারে। আমরা মনে করি আমাদের বিরোধীরা যারা রয়েছে, যাদেরকে দেখা যায় না মাঠে ময়দানে, যারা এসআইআর এর মাধ্যমে ভেবেছিল অনেক ওই যে 2 কোটি বাদ দেবে, সেইটা বোধহয় হলো না, ফলে অরাজকতা তৈরি তারাই করছেন কিংবা ওই ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করছেন। পাল্টা চাপের কৌশল হিসেবেই কি একযোগে সরব? মঙ্গলবার আসরে নামেন শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার। শ্রমিকের নিশানায় কমিশন, আইএএস, আর সুকান্তর গলায় চাঞ্চল্যকর অভিযোগ। ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিসের উপরে প্রেসার তৈরি করার চেষ্টা তৃণমূল কংগ্রেসের সরকারের পক্ষ থেকে হচ্ছে। আমি মহামান্য সুপ্রিম কোর্টকে আবেদন জানাবো পুরো বিষয়টি তদন্ত করে দেখতে। যদি সুপ্রিম কোর্টের ঠিক করে দেওয়ার সূচি, এই সূচির বাইরে অন্য অফিসাররা মিটিংয়ে অংশগ্রহণ করে থাকেন, তাহলে তাদের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স হিসেবে গণ্য করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা উচিত। মনোজ পন্থের বিরুদ্ধে এফআইআর করা উচিত এবং এফআইআর করে তাকে গ্রেপ্তার করা উচিত। দুঃখ প্রকাশ করি, একজন শিক্ষিত মানুষ, তিনি একজন সাংসদ, সংবিধান বোঝা উচিত, তার অ্যাডমিনিস্ট্রেশন কিছু হলেও তো একটা আইডিয়া থাকা উচিত। কি করে এই কথাগুলো বলে? ওনার কথাতে কোনো গ্র্যাভিটি নেই। এবার থেকে অভিযোগ করা বন্ধ করুন, অভিযোগগুলো প্রমাণ করুন। এই যে ক্লেম করছেন, এই ক্লেমগুলোকে আপনি সাবস্ট্যান্সিয়েট করুন। তাদের এই বক্তব্যগুলোকে মানুষ গ্রাহ্য করছে না। নিউজ 18 বাংলা। প্রধান বিচারপতির অনুমতিতে বৈঠকে মনোজ পন্থ, সুকান্ত মজুমদারের অভিযোগের জবাব নবান্নের। হাইকোর্টের বৈঠকে মনোজ পন্থ কেন? প্রশ্ন সুকান্তর। মনোজ পন্থকে গ্রেপ্তারের দাবি সুকান্তর অভিযোগে বিবৃতি নবান্নের। জটিল থেকে জটিলতর অবস্থা পার হয়ে এখন জটিলতম অবস্থায় এসআইআর প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের বিশেষ শুনানির পরেও কোথায় কোথায় সমস্যা, কি হতে পারে, দেখুন নিউজ 18 বাংলার রিপোর্ট। ভারতের জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যের এবং শাসক দলের সংঘাতে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা এক কথায় নজিরবিহীন। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পরেও যেখানে যেখানে সমস্যা রয়েছে তা অনেকটাই এরকম। সুপ্রিম কোর্টের নির্দেশে এবং কমিশনের ইচ্ছায় 28শে ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশিত হবে। তারপরেও নতুন নাম ঢুকবে ওই তালিকায়। প্রশ্নের শুরু এখান থেকেই। আইন অনুসারে মনোনয়ন জমা দেওয়ার দিনই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে ফেলতে হবে। তারপর আর কোনো নাম যুক্ত করা যাবে না। সেক্ষেত্রে কোনো কারণে বৈধ ভোটারের নাম বাদ গেলেও তিনি 2026-এর বিধানসভা নির্বাচনে আর ভোট দিতে পারবেন না। গণতন্ত্রের ক্ষেত্রে এমন এসআইআর প্রক্রিয়া নিয়েই বড়সড় প্রশ্ন উঠতে পারে। ইতিমধ্যে যাদের নাম বাদ গিয়েছে তাদের ক্ষেত্রে কি হবে? অর্থাৎ বিচারকদের দায়িত্ব দেওয়ার আগে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যে প্রায় 10 লক্ষ নাম বাদ গিয়েছে তাদের কাগজপত্র কি আবার পরীক্ষা হবে? সেই প্রশ্নের উত্তর মিলছে না। সেক্ষেত্রে নাম বাদ যাওয়া কেউ বঞ্চনার অভিযোগে আদালতের দ্বারস্থ হলে কি পুরো প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে? এই আরও এবং ইয়ারোদের পরেও রোল অবজারভাররা স্ক্রুটিনি করেছেন। বহু ক্ষেত্রে তথ্য আপলোড করাই যায়নি। ধরা যাক কোনো মহিলার বিয়ের আগে ভোটার কার্ড হয়েছে, সেখানে নাম এক্স মিত্র। তার বিয়ের পর আধার কার্ড হয়েছে, সেখানে নাম এক্স মিত্র বসু। সেক্ষেত্রে অনলাইনে এসআইআর ফর্ম ফিল আপ করতেই পারেননি। অ্যাপ নিয়ন্ত্রণ করা হয়েছে এমনভাবে যাতে এই আরও এবং ইয়ারোরা নাকি জানতেই পারছেন না কেন বাদ দেওয়া হয়েছে ভোটারের নাম। এমন ভোটারের ক্ষেত্রে রোল অবজারভারদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।
সুপ্রিম কোর্টে দেওয়া তথ্য অনুসারে ভোটের আগে কোনোভাবেই এ রাজ্যে সব স্ক্রুটিনি করা সম্ভব নয়। সেই কারণে ঝাড়খণ্ড এবং ওড়িশার বিচারকদের এই কাজে নিয়োগ করা হোক। সেক্ষেত্রেও ভাষা এবং সংস্কৃতিগত সমস্যার বিষয়টি আদালতে তোলা হয়েছিল, কিন্তু পরিস্থিতির সাপেক্ষে সেই আপত্তিতে গুরুত্ব দেওয়া হয়নি। এবার সেই বিচারকদের কোনো ভুল হলে তার দায় কে নেবে? আপাতত সেই প্রশ্নের উত্তর নেই। সংবিধান স্বীকৃত ক্ষমতায় বলীয়ান দেশের নির্বাচন কমিশনের কাজে এবার সরাসরি হস্তক্ষেপ করল দেশের সর্বোচ্চ আদালত। শুধু তাই নয়, এতদিন কমিশনের তরফে যে কাজের জন্য নিয়মিত সাসপেন্ড, বরখাস্ত, জেলে পাঠানোর হুঁশিয়ারি দেওয়া হচ্ছিল তা এবার ভোতা। বিচারকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিতে পারবে না কমিশন। নিউজ 18 বাংলা। কি ছবি দেখা যায় আজ সিইও অফিসে? উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, বিজেপি কর্মীদের সঙ্গে বিএলওদের বচসা, এবং এই রকম একটা পরিস্থিতি তৈরি হয় যেখানে পুলিশের সঙ্গে রীতিমতো বিজেপি কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। যে ছবি আপনাদের দেখাচ্ছি সিইও অফিসের সামনের ছবি, সেখানে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। কেন এই উত্তেজনার পরিস্থিতি? কাদের সঙ্গে কাদের মধ্যে বচসা? বিজেপি কর্মীদের সঙ্গে বিএলওদের বচসা শুরু হয়ে যায়। আর শুধু তাই নয়, পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায়। ইয়ারোদের তালিকা পরিবর্তনের দাবি, কমিশনের দাবি শুভেন্দু অধিকারীর। আধার অ্যাডমিটে পুরনো নির্দেশই বহাল। আধার অ্যাডমিট কার্ড এসআইআর গ্রহণযোগ্য, আবারও স্পষ্ট করলো সুপ্রিম কোর্ট। আগে যে বিহারের ইলেকশনের সময় যে কতগুলো ডকুমেন্ট ছিল সেই ডকুমেন্টগুলো তো আছে, তার সঙ্গে আধার আছে, তার সঙ্গে হচ্ছে অ্যাডমিট কার্ড, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আছে। যে কোনো একটা ডকুমেন্ট থাকলেই হবে। আর সুপ্রিম নির্দেশের পর নবান্নের বিজ্ঞপ্তি, সুপ্রিম কোর্টে বড় জয় রাজ্যের ভোটারদের। 14 ফেব্রুয়ারি পর্যন্ত জমা নথি গ্রহণের নির্দেশ। ইআরও এইআরওর শংসাপত্রই চূড়ান্ত বলে গণ্য, আধার অ্যাডমিট কার্ডও বৈধ হিসেবে গণ্য। নির্বাচন কমিশন কোনো নির্দেশ জারি করবে না, বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত। মানুষের অধিকার রক্ষার জন্য প্রয়োজনে ক্ষমতা প্রয়োগ করবে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার করা পর্যবেক্ষণ প্রধান বিচারপতির বেঞ্চের। গত শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশ, পশ্চিমবঙ্গে চলা এসআইআর এর বিচারে কাজ শুরু করে দিয়েছে বিচার বিভাগ। এই নির্দেশ বেনজির। মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের এসআইআর এর মামলার শুনানি হয়। বিশেষ শুনানি চলাকালীন নির্বাচন কমিশনের আইনজীবী আবেদন করেন কমিশনকে বিবেচনা করে নির্দেশ দেওয়ার অনুমতি দেওয়া হোক। সুপ্রিম কোর্ট তখন জানিয়ে দেয় নির্বাচন কমিশন কোনো নির্দেশ জারি করবে না, বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত। বিচারকদের সিদ্ধান্তই সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত হিসেবে গণ্য করা হবে। বলেছিলাম যেরকম নমিনেশনের 7 দিন আগে পর্যন্ত ফর্ম 6 ফিল আপ করা যায়, তখন জজ সাহেবরা বলেছেন যে একটু আমাদের পাওয়ার রয়েছে, আমরা সেটা দেখবো, যদি কোনো সমস্যা হয় সেটা আমরা দেখবো, সেটা দরকার হলে বাড়াবো। ইলেকশন কমিশন চাইলো যে তাদেরকে ডিসক্রিপশনের পাওয়ার দেওয়া হোক, যে তাদের ডিসক্রিপশন পাওয়ার আছে, অতএব তারা যেন নেসেসারি সার্কুলার ইস্যু করতে পারে, ইনস্ট্রাকশন ইস্যু করতে পারে। জজ সাহেবরা বললেন না না, তা হবে না, কিচ্ছু হবে না। জজের কোনো ডিসক্রিপশন কোনো কিচ্ছু না, যা আছে সেদিনকার মতো যা যা ছিল সেই ভিত্তিতে সমস্ত কিছু ডিসাইড করা হবে। এদিন শুনানি চলাকালীন কমিশনের আইনজীবী আবেদন জানান 28 ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশ করার। বলেন মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত ধাপে ধাপে তালিকা প্রকাশ করা যেতে পারে। তখন বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, আমরা আইন জানি, মানুষের অধিকার রক্ষার জন্য প্রয়োজনে আমরা ক্ষমতা প্রয়োগ করব। পুরনো নির্দেশ মনে করিয়ে এদিন বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, যে নথিগুলির কথা আদালত বলেছে সেগুলোর সবকটি আপলোড করা হয়নি অথবা গ্রহণ করা হয়নি।
বিচারপতির নির্দেশ 14ই ফেব্রুয়ারির মধ্যে জমা পড়া আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের মতো নথি গ্রহণ করতে হবে। এরপর আইনজীবী উপাধ্যায় আদালতে বলেন, পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় ভুয়ো আধার কার্ড জমা দেওয়া হচ্ছে। বাংলাদেশে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা চিহ্নিত হলে তাদের কাছে বাংলা থেকে তৈরি হওয়া আধার কার্ড পাওয়া যায়। বিচারপতি জয়মাল্য বাগচি তখন বলেন, এটা আমাদের প্ল্যাটফর্ম নয়। যদি সত্যি এমন হয় তাহলে সলিসিটর জেনারেলকে বলুন জনপ্রতিনিধিত্ব আইনে বদল আনতে। তিনি আরও জানিয়ে দেন, 14ই ফেব্রুয়ারির মধ্যে জমা পড়া সব নথি গ্রহণ করতে হবে। আগেই বলা হয়েছিল প্রাপ্তি স্বীকারের রসিদ দেওয়ার কথা, সেটা ভুয়ো হলে ইয়ারোরা জানাবেন। ভুয়ো রসিদ কিনা বোঝার জন্য বিচারকরা যথেষ্ট অভিজ্ঞ। নিউজ 18 বাংলা। পশ্চিমবঙ্গে প্রচারে বিজেপির ভিন রাজ্যের নেতারা, কিন্তু বাইরে থেকে নেতাদের আনতে হচ্ছে কেন? এ রাজ্যে বিজেপির সংগঠনের কি সেরকম শক্তি নেই? এ নিয়ে জোর চর্চা। বঙ্গের রাজনীতি ভোটে গরম, শাসক থেকে বিরোধী কেউই 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। এই পরিস্থিতিতে প্রচারের ঝাঁঝ বাড়াতে বাংলায় আসছেন বিজেপির ভিন রাজ্যের নেতারা। বিজেপি শাসিত রাজ্যের বিধায়ক, সাংসদ, মোর্চা সভাপতি ও সংগঠনের নেতাদের বাংলায় এনে প্রচারের পরিকল্পনা। ভিন রাজ্যের অন্তত 27 বিজেপি নেতা বঙ্গের ময়দানে নামবেন। ভিন রাজ্যের নেতারা বুথ স্তরে জনসংযোগে জোর দেবেন। এখানেই অনেকের প্রশ্ন, এবারেও বিজেপিকে ভিন রাজ্যের নেতাদের কেন আনতে হচ্ছে? এ রাজ্যের সংগঠনের ওপর কি আস্থা নেই? তাই কি হাল ধরতে মাঠে নামাতে হচ্ছে ভিন রাজ্যের নেতাদের? এ রাজ্যে বিজেপির সংগঠন বারবার প্রশ্নের মুখে পড়েছে। যেমন 2024 লোকসভা ভোটের আগে রাজ্যে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়। টার্গেট দেওয়া হয় 1 কোটি, কিন্তু এই টার্গেট পূরণ করা যায়নি। 70 লক্ষে গিয়ে থেমে যায়। বাংলায় প্রায় 80,000 বুথ, বিজেপির বুথ কমিটি প্রায় 70,000, অর্থাৎ এখনো প্রতি বুথে বিজেপির বুথ কমিটি নেই। সংগঠনের এই হাল বলেই কি ভরসা এখন ভিন রাজ্যের নেতারা? গুজরাটের ভোট প্রচারে আমি গেছিলাম, জিতেছে বিজেপি, কি আমার জন্য জিতেছে নাকি? আমাদের সর্বভারতীয় নেতা আছে, তৃণমূলের নেই। আমাদের প্রধানমন্ত্রীর মতো স্টার ক্যাম্পেনার আছে, আমাদের অমিত শাহজির মতো স্ট্র্যাটেজিস্ট আছে, তিনি আসবেন। আমাদের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের মতো এই অল্প বয়সে 45 বছর বয়সে 5 বার 6 বার জেতা বিধায়ক আছে, তিনি আসবেন। ওরা দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। বহিরাগতদের দল এই জন্য বলা হতো, চিরকাল বহিরাগতদের উপরে নির্ভরশীলতা। তারা কি বঙ্গ বিজেপির উপরে ভরসা করতে পারছেন না? তারাই কিন্তু মূল্যায়ন করেছে যে বঙ্গ বিজেপি দ্বারা হবে না, তাদেরকে উড়ে উড়ে আসতে হবে এবং এখানে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করবে। সুস্মিতা মণ্ডল, নিউজ 18 বাংলা। কলকাতা থেকে জেলা পর পর কোর্টে বোমাতঙ্ক, বিচারকদের হুমকি মেল, রাজ্যের বিভিন্ন কোর্টও ওড়ানোর হুমকি। তড়িঘড়ি ফাঁকা করে তল্লাশি, সকাল থেকে ব্যাহত হয়েছে কাজ। তদন্তে গোয়েন্দা বিভাগ। একই জায়গা থেকে ভুয়ো ইমেল বলে অনুমান, খতিয়ে দেখে দোষীর বিরুদ্ধে পদক্ষেপ, জানালেন রাজ্য পুলিশের ডিজি। চন্দননগর, বহরমপুর, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন আদালতে বোমাতঙ্কের খবর ছড়িয়ে পড়ে এবং তাতে সাধারণ মানুষ সহ বিচার প্রার্থীরা অসুবিধার সম্মুখীন হয়েছে। রাজ্য সরকারের তরফে পুলিশ ঘটনাস্থলে দ্রুততার সঙ্গে পৌঁছে যায় এবং ঘটনার তদন্ত চলে এবং তা মিথ্যে প্রমাণিত হয়। আমরা সরকারের তরফ থেকে সকল বিচারক এবং বিচার প্রার্থীদেরকে এই মর্মে আমরা আশ্বস্ত করছি যে রাজ্য সরকার তাদের সুরক্ষার জন্য সর্বোচ্চ প্রাধান্য দিয়ে পুরো জিনিসটাকে নিয়ে আমরা কিন্তু ইমিডিয়েটলি স্টেপস নেওয়া হয়েছে এবং যাতে সব জিনিসটা সুষ্ঠুভাবে চলে, কোনো আতঙ্কিত যাতে মানুষ না হয়। Do you think there's just one person or multiple people engaged in this who were sending these mails? Yes, it's the same pattern that has been found in all the mails sent to different locations. আমরা সবসময় প্রস্তুত আছি। We will take all steps to ensure that all our people in the state সব সুস্থ থাকুক আর সেফ থাকুক, এটা আমাদের সবসময় চেষ্টা থাকবে। ভোটের আগে কেরলের নাম পরিবর্তন, কেরলের নতুন নাম কেরলম। কেরলের নাম পরিবর্তনের কেন্দ্রের অনুমোদন। ভোটের আগে কেরলে নয়া সমীকরণের ফল। বারবার আবেদনেও বদল নয় পশ্চিমবঙ্গের নাম। বিধানসভায় পাশ হওয়ার পরেও বদলায়নি পশ্চিমবঙ্গের নাম। कैबिनेट ने जो महत्वपूर्ण फैसले लिए आज,
उसमें सबसे पहला फैसला लिया है केरला का नाम परिवर्तन करके केरलम। পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন নয় কেন? কেন্দ্রকে প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়। কেরলের নাম পরিবর্তনে কেন্দ্রকে প্রশ্ন। পশ্চিমবঙ্গের নাম বাংলা করার প্রস্তাব বিধানসভায় পাশ, তারপরেও নাম বদল না হওয়ায় ক্ষোভ মুখ্যমন্ত্রীর। বিজেপিকে বাংলা বিরোধী বলে তোপ মমতার। কেরালার নাম কেরালার হয়েছে, এতে আমরা খুশি, কিন্তু সাথে সাথে এটা আমি নিশ্চয়ই বলবো যে আমাদের বাংলা রাজ্যের নাম দেওয়ার ব্যাপারটা আমরা 2-3 বার করে বারবার কেন্দ্রের থেকে সংশোধনী এসছে, যা যা বলেছে সব করে দিয়েছে, কিন্তু গত 5 বছর ধরে বাংলার নামটা কিছুতেই ওরা দিচ্ছে না। বাংলার সংস্কৃতি, বাংলার শিক্ষা, বাংলার নামের সাথে যুক্ত আছেন আমাদের ইয়াং জেনারেশন, নিউ জেনারেশন, যারা স্টুডেন্ট, যারা পড়াশোনা করে, যারা ইন্টারভিউতে যায়, যারা স্টেট হিসেবে ডাক পায়, তাদের একদম লাস্ট বেঞ্চে গিয়ে বসে থাকতে হয়, সবার পরে তাদের ডাকি। কিন্তু যখন কেরালাটা আপনারা নতুন চ্যাপ্টার ওপেন করলেন, সেখানে সিপিএমের সাথে আপনাদের ভাব হয়েছে বলে আপনারা তাদেরটা করলেন, কিন্তু আপনি বাংলাটা বাদ দিলেন কেন? তার মানে হচ্ছে বাংলাটা পড়ে থাকবে কেন? তখন আপনারা বাংলা বিরোধী বলে একদিন আপনারা চলে যাবেন, আমরা কিন্তু করিয়ে আনবো। বাংলাকে ব্রাত্য করায় তরজা। কেরালার নামকরণ কেরালা সরকার রেজলিউশন করে পাঠিয়েছিল, ভালো তো, সংস্কৃত ভাষা থেকে হচ্ছে, সবাইকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। কেরালাম হচ্ছে কেরল। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যটা অন্যরকম। মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ থেকে বাংলা করতে চাইছেন। পশ্চিমবঙ্গ এই নামটার মধ্যে এই ভূমির ইতিহাস লুকিয়ে আছে। বাংলা হয়ে গেলে কেউ মনে থাকবে না যে পূর্ববঙ্গ বলে একটা জিনিস ছিল। মুখ্যমন্ত্রী চাইছেন ওটা ভুলিয়ে দিতে। পশ্চিমবঙ্গ মানে পূর্ববঙ্গ একটা আছে, একসময় আমার দেশ ছিল, আমার বাড়ি ছিল, গোলা ভর্তি ধান ছিল, পুকুর ভর্তি মাছ ছিল। মুখ্যমন্ত্রী চাইছেন আমরা ভুলে যাই, হয়তো উনি ঘটি বলে ওটা চাইছেন, হতে পারে। দেখুন, এই কারণেই আমরা বিজেপিকে ঠিক বাংলা বিরোধী জমিদারি বলি। কেরালার নাম পরিবর্তিত হয়েছে কেরালার মানুষের আবেগকে, সেন্টিমেন্টকে সম্মান দিয়ে, বাংলার সংস্কৃতিকে সম্মান জানিয়ে যখন বিধানসভায় এই প্রস্তাব পেশ করা হয় এবং পাশ হয়, তারপরে বিজেপি এই প্রস্তাবকে আটকে রেখে প্রমাণ করলো তারা কতটা বাংলা বিরোধী। তারাই তো আবার স্লোগান দিচ্ছে সোনার বাংলা গড়ার। বাংলার মানুষের সঙ্গে প্রতিটা স্তরে যে বঞ্চনা করে, এই কারণে ওরা 100 দিনের টাকা আটকে রাখে, এই কারণেই আবাসের টাকা আটকে রাখে, আর এই কারণেই বাংলার নাম বাংলা করতে এদের অনীহা। এই বাংলা বিরোধীদের বাংলা ছাড়া করবে বাংলার মানুষ।